এবার কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। জাবেদের স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের এক প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এ সংক্রান্ত 23 বস্তা নথি। কর্ণফুলীর চরলক্ষা শিকলবাহায় এ অভিযানের নেতৃত্ব দেন দুদকের উপপরিচালক মশিউর রহমান। চট্টগ্রাম শহরের আগ্রাবাদ থেকে সাইফুজ্জামানের অর্থ পাচারের সহযোগী আব্দুল আজিজ ও আরামিড গ্রুপের এজিএম উৎপল পালকে গ্রেপ্তার করে দুদক। তাদের রিমান্ডে নিয়ে জানা যায় সাইফুজ্জামানের বিপুল সম্পদের নথি রয়েছে তার স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের হেফাজতে। এরপর পরপর 3 দিন অভিযান চালায় দুদক। রোববার ভোরে কর্ণফুলীর চরলক্ষা শিকলবাহায় ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়ি থেকে উদ্ধার করা হয় 23 বস্তা নথি। প্রাথমিক পর্যবেক্ষণে জানা যায় কম্বোডিয়া, ভিয়েতনাম সহ মোট 10টি দেশে সম্পদের তথ্য রয়েছে এসব নথিতে। 23 বস্তা বিভিন্ন আলামত পেয়েছি এই মামলার, যেগুলোর মধ্যে আমরা দেখলাম প্রাথমিকভাবে যে ওনার যে বিভিন্ন যে আর্মিড গ্রুপের যে দলিল দস্তাবেজ আছে, তারপর ওনার যে সম্পত্তিগুলো আছে, এই সংক্রান্ত ডকুমেন্টগুলো এখানে আছে। কয়েক হাজার কোটি টাকার সম্পদের তথ্য এসব নথিতে আছে বলে ধারণা কর্মকর্তাদের, যা সাইফুজ্জামান চৌধুরীর ট্যাক্স ফাইলে দেখানো হয়নি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেখানে যে ধরনের তথ্য পাওয়া যাবে, রেকর্ড পাওয়া যাবে, আমরা আইনের প্রতি লয়াল। আমরা আইন অনুযায়ী যেখানে যে ধরনের আলামত পাওয়া যাবে সেটার দিকে আমরা ধাবিত হব। এর আগে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামানের সম্পদের তথ্য পেয়েছিল দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছে আদালত। বেলা 11টায় চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত 2-এর বিচারক আব্দুর রহমান এই আদেশ দেন। দুদকের আইনজীবী মোকাররম হোসেন জানান, গত 24শে জুলাই সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রী সহ 31 জনের বিরুদ্ধে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে ইউসিবিএল থেকে 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান। এই টাকা বিদেশে পাচার করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। সম্প্রতি দুদকের অনুসন্ধানে পাচার করা অর্থ দিয়ে কেনা সম্পদের মালিকানা স্থানান্তর করা হচ্ছে বলে জানা গেছে। এই প্রেক্ষাপটে 3 দিন আগে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আদালতের কাছে আবেদন করা হয়। আজ আদালত সেই আবেদন মঞ্জুর করেন। পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য উদ্যোগ গ্রহণ করেন। সাথে সাথে তিনি ওই প্রপার্টিগুলো ট্রান্সফারের জন্য বিভিন্নভাবে স্টেপ নিচ্ছিলেন। এই তথ্য যখন দুর্নীতি দমন কমিশনের কাছে ক্লিয়ার হয়, তখন দুর্নীতি দমন কমিশন তার এই ট্রান্সফার যাতে করতে না পারে সেজন্য আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। মামলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছেন। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রিশাদ হুদা ও দুদকের সাবেক মহাপরিচালক মাইদুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত। শুরুতেই বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, অভিযানের বিষয়ে বিস্তারিত জানাবেন। এসব নথি থেকে কি ধরনের তথ্য প্রমাণ মিলতে পারে? আপনাদেরকে আমরা আমাদের প্রতিবেদনেই দেখিয়েছি 3 দিন ধরে কিন্তু এই অভিযান চলছে। তো মূলত এটা শুরু হয় যে গত বুধবারে অর্থাৎ 17 সেপ্টেম্বর যখন সাইফুজ্জামানের যে 2 জন সহযোগী অর্থ পাচারের যে সহায়তাকারী যে অভিযোগ বলছে 2 জনের বিরুদ্ধে, একজন হচ্ছে যে উৎপল আর একজন হচ্ছে আজিজ, এই 2 জনকে গ্রেপ্তার করার পরে দুদক জানতে পারে আসলে তাদের বিপুল পরিমাণ তথ্য উপাত্ত সাইফুজ্জামানের যে স্ত্রী তার গাড়ি চালকের হেফাজতে আছে। তো সেই সব তথ্য উপাত্তর খোঁজে দুদক বেশ কয়েকবার অভিযান করে। গত শুক্রবার অভিযান করে, গত শনিবার অভিযান করে, শেষ পর্যন্ত আজকে অভিযান করে 23 বস্তা তথ্য উপাত্ত নথি পেয়েছে। তো এই নথিগুলোর সম্পর্কে আমরা প্রশ্ন করেছি, এই নথিগুলো সবগুলোই কি সম্পদের নথি কিনা। তো আমরা যতদূর জানতে পেরেছি যে এগুলো সবগুলোই একেবারে সম্পদের নথি নয়, বরং তাদের যে তার বাবা, তার দাদা, এরকম প্রায় 100 বছরের যে তাদের যে বিভিন্ন ধরনের
বিজনেস ডিল, বিভিন্ন কেনাকাটা, এইগুলার নথি কিন্তু তারা ফেলতো না। এটা তাদের প্রতি পারিবারিক ঐতিহ্য, সেগুলো কিন্তু তারা সংরক্ষণ করতো। সেই সংরক্ষণের সেই সবগুলো নথি কিন্তু একসাথে এই 23 বস্তা। তো এই নিয়ে আমরা জিজ্ঞেস করেছি যে এই সব 23 বস্তার সবগুলোই কেন তাহলে সরিয়ে ফেলা হলো, যেগুলো গুরুত্বপূর্ণ বা যেগুলো স্পর্শকাতর সেগুলো কেন তারা সরালো না। তো এইটার এই প্রশ্নের জবাবে আমরা যে উত্তরটা পেয়েছি সেটি হচ্ছে যে আসলে খুব তাড়াহুড়ো করে যখন সরানো হচ্ছিল তখন এটা আলাদা করা সম্ভব হচ্ছিল না। তখন সবগুলো নথি আসলে তাদের জন্য কিন্তু এগুলো সবগুলো নথি গুরুত্বপূর্ণ, যার কারণে তারা সবগুলোই একসাথে সরিয়েছে। তো এই সরানোর পরেই কিন্তু এটা দেখা যাচ্ছে। তো এখানে একটি জিনিস যে এখানে কিন্তু আপাতত 5টি দেশের আরও 5টি নতুন 5টি দেশে সম্পদের তথ্য পাওয়া যাচ্ছে। তবে কর্মকর্তারা আশঙ্কা করছে যে এখানে আরও বেশ কয়েকটা দেশে কিন্তু সম্পদ পাওয়া যেতে পারে। তো এখনও তারা বলছে যে এই 23 বস্তা যে নথি, এই নথি কিন্তু বাঁচতে এবং একটা স্ক্রুটিনি করতে কমপক্ষে 10 থেকে 12 দিন সময় লাগবে। যদিও ইতিমধ্যে তারা কিছু কিছু স্যাম্পল সংগ্রহ করে তার থেকে পেয়েছে যে আরও 5টি দেশে সাইফুজ্জামানের সম্পদ আছে, এবং তারা আরও বলছে যে এই যে সম্পদগুলো এগুলো কিন্তু তার যে ট্যাক্স ফাইল, সেই ট্যাক্স ফাইলে কিন্তু সেটা সম্পর্কে বিবরণ দেয়া নেই। রিশাদ হুদা, আমাদের সাথে আরো আছেন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। আমরা একটু তার কাছে যাচ্ছি। জনাব মইদুল ইসলাম, আপনাকে আবারও স্বাগত। আপনাকে থেকে একটু জানতে চাই, আজ যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে যে রেড নোটিশ জারি হয়েছিল, যে আবেদন, সেটা মঞ্জুর করেছে আদালত। এই প্রসঙ্গে একটু বলবেন, পাশাপাশি দুদকের যে অনুসন্ধান এবং তার মামলার বিষয়ে ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু বলবেন আমাদের। জি, ধন্যবাদ। রেড নোটিশের ব্যাপারে যেটি আইনজীবীর মুখ থেকে শুনলাম, মানে দুদকের পিপির মুখ থেকে যেটি শুনলাম, সেটিতে বলছেন যে উনি, মানে সাইফুজ্জামান সাহেব, উনি বিভিন্ন দেশের সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন, সেই জন্য তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করার কথা বলছেন। কিন্তু সম্পদ হস্তান্তর যদি করে, বিভিন্ন দেশে আছে, সেই সম্পদ তো রেড নোটিশ জারি করে হস্তান্তর বন্ধ করা যাবে না। রেড নোটিশ দিয়ে তাকে আপনার হয়তো ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করার একটা ব্যবস্থা করা যেতে পারে এবং তাকে এই দেশে আনা যেতে পারে। কিন্তু তার আগেই সম্পদ হস্তান্তর বন্ধ করার জন্য যেটি দরকার, সেটি হচ্ছে আদালত থেকে ওই সমস্ত সম্পদের ব্যাপারে ক্রোক আদেশ নেওয়া। সেইটা কেন দুদক নিচ্ছে না আমি সেটি বুঝছি না। অথবা যদি নিয়ে থাকে তাহলে সেই ক্রোক আদেশ কার্যকর করা। যদি ক্রোক আদেশ হয়ে থাকে তাহলে ক্রোক আদেশ বুঝতে হবে যে সেই সমস্ত দেশগুলোতে ক্রোক আদেশ কার্যকর হয়নি। কার্যকর করার জন্য যে আপনার মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের মাধ্যমে যেভাবে পাঠাতে হয় সেভাবে হয়তো রিকোয়েস্ট পাঠানো হয়নি, যে কারণে সেইগুলো ক্রোক আদেশ কার্যকর হয়নি, অথবা দুদক হয়তো ক্রোক আদেশই নেয়নি এবং সেই কারণে সম্পদগুলো হস্তান্তর করার সুযোগ হচ্ছে। এখানে যদি ক্রোক করা হয়, আদেশ নেওয়া হয়, এবং সেই আদেশ যদি সেই সমস্ত দেশগুলোতে যেখানে সম্পদ আছে সেখানে যদি কার্যকর করা হয়, তাহলে কিন্তু সম্পদ হস্তান্তরটা ঠেকানো যাবে। আর রেড নোটিশ জারি করেছে সেটা ভালো কথা, যে ঠিক আছে, তাকে গ্রেপ্তার করার একটা উদ্যোগ নিয়েছে। আর সম্প্রতি যেটি 23 বস্তা নথি উদ্ধার, সেটি আমি বলবো যে দুদকের একটি উল্লেখযোগ্য অর্জন, যে এতগুলো বিভিন্ন দেশে তার যে সম্পদের তথ্য, সেই তথ্যগুলো এই সমস্ত নথি খুঁজলে হয়তো পাওয়া যাবে। এবং যেটি আমরা আপনার প্রতিবেদকের রিপোর্টে শুনলাম, সেখানেও দেখলাম যে বিভিন্ন দেশের নাম আছে, তাহলে সেখান থেকে সেই তথ্যগুলো পাওয়া যাবে। এবং যেহেতু এরা প্রাথমিকভাবেই বলছেন যে ইনকাম ট্যাক্সে এগুলো দেখানো নেই, তার মানে তার যে বৈধ আয়, এই বৈধ আয়ের সাথে এই সমস্ত সম্পদ সঙ্গতিপূর্ণ ছিল না এবং সেই কারণেই হয়তো ইনকাম ট্যাক্সে দেখায়নি। তো সেটা যদি হয় তাহলে দুদক এই সমস্ত সম্পদকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হিসেবে দেখিয়ে মামলা করতে পারে। এইটা অবস্থা। জনাব মইদুল ইসলাম, সেক্ষেত্রে একটি জিনিস জানতে চাই আপনার থেকে, যে ক্রোকের আদেশ জারির কথা বলছিলেন, সেক্ষেত্রে আসলে প্রতিবন্ধকতা কোথায় বা কেন এটি করা হচ্ছে না বলে আপনার মনে হয়? না, প্রতিবন্ধকতা তো আমি কিছু দেখছি না। দুদক কেন করছে না, হয়তো দুদকের কাছে সুনির্দিষ্ট তথ্য নাই যে কোন দেশে এবং সম্পদের যে বিবরণ, কি সম্পদ আছে, সেই সম্পদের যে
আপনার চিহ্নিত করার জন্য, শনাক্ত করার জন্য যে সঠিক বিবরণ, সেইগুলো হয়তো দুদক খুঁজে পায়নি। এটা একটা হতে পারে যে কারণে ক্রোক আদেশ নিচ্ছে না, কারণ ক্রোক আদেশ নিতে গেলে এই সমস্ত সম্পদ শনাক্ত করার মতন উল্লেখ সংশ্লিষ্ট বিবরণগুলো তো দিতে হবে। তাহলে দুদকের এক কাজ হবে, যদি সেই বিবরণ তারা সংগ্রহ করে না থাকে, তাহলে সেই বিবরণ অবিলম্বে সংগ্রহ করে ক্রোক আদেশ নেওয়া এবং সেটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে জারি করা। না হলে কিন্তু সম্পদ হস্তান্তর ঠেকানো যাবে না। এবং সম্পদ হস্তান্তর হলে পরবর্তীতে মামলায় সাজা হলে এবং সম্পদ বাজেয়াপ্ত হলে সেইটি উদ্ধার করে সরকারি কোষাগারে জমা করা খুব আর একটা আইনি লড়াইয়ের মধ্যে পড়তে হবে। জনাব মহিদুল ইসলাম, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি আইন নিয়ে অনেকদিন কাজ করেছেন এবং দুদকের লিগ্যাল ডিপার্টমেন্টে আপনি মহাপরিচালক ছিলেন। আচ্ছা, এখানে একটি বিষয় যে সাইফুজ্জামান জাভেদ কিন্তু এর আগে বেশ কয়েকবার দাবি করেছেন যে তার যে সম্পদ বিদেশে যেগুলো আছে সেগুলো তার পিতার আমল থেকেই তাদের ওখানে আছে এবং তারা সেগুলোই কিন্তু ফুলে ফেপে অনেক বড় করেছেন, যার কারণে সেটা এদেশের যে ট্যাক্স ফাইল সেটাতে আনার কোনো সুযোগ নেই। তো তার এই ধরনের স্ট্যান্ডটা আসলে আপনি কিভাবে দেখছেন? এই ধরনের হলে অবৈধ সম্পদের মামলা হবে কিনা একটু খোলাসা করে পরিষ্কার করবেন। না, আমরা যতদূর ধরেন ইনকাম ট্যাক্স আইন মানে আয়কর আইন সম্পর্কে জানি, সেইটা হচ্ছে যে পৈতৃক সূত্রে, ওয়ারিশ সূত্রেও যদি সম্পদ পাওয়া যায়, তাহলে সেই সম্পদ তো অবশ্যই ট্যাক্স নথিতে দেখাতে হয়। এটা উনি যেটি বলছেন যে পৈতৃক সূত্রে পাওয়া গেছে তাই দেখানোর সুযোগ নেই, এই কথাটা সম্পূর্ণভাবেই মানে বেঠিক, সত্যের বিপরীত। এটা মানে এক ধরনের মিথ্যে কথা, আইনের বিপরীত কথা। আইনে আছে যে আপনি যেভাবেই সম্পদ অর্জন করেন না কেন, সেই সম্পদ অর্জনের পদ্ধতিটা বলবেন। যদি আপনি এটি ওয়ারিশ সূত্রে পেয়ে থাকেন, তাহলে তিনি ওয়ারিশ সূত্রেই সেটি ওখানে লিখবেন, সেই ক্ষেত্রে তো অসুবিধে নেই। বলছেন তা নয়, তো শুধু ওয়ারিশ সূত্রে বলছেন তা নয়, তিনি বলছেন যে সেটা তার বাবার আমল থেকেই মানে দেশের বাইরে সেটা সেই সব ব্যবসা ছিল, সেসব প্রপার্টি ছিল এবং সেই দেশের তাদের যে ট্যাক্স ফাইল বা সেখানে ট্যাক্সের বিষয় আসলে তারা সেখানে সামলাচ্ছেন। অর্থাৎ বাংলাদেশের সাথে ওই মানে অংশটার কোনো যোগাযোগ নাই, এটাই তার দাবি। এই ধরনের কোনো না, এটা তো ট্যাক্সের যারা মানে ট্যাক্স ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স, তারা দেখবে এখানে আছে কিনা। এবং যতদূর জানা আমাদের সেটি হচ্ছে যে একজন বাংলাদেশি নাগরিক বাংলাদেশে ইনকাম ট্যাক্স উনি দিবেন, সেই ইনকাম ট্যাক্সে তার আমাদের সম্প্রতি আইন সংশোধনও হয়েছে এবং সেখানে বলাও আছে যে দেশের এবং বিদেশের যেখানেই সম্পত্তি থাকুক না কেন সেইটা ইনকাম ট্যাক্সের ফাইলে দেখাতে হবে। কাজে না দেখানোটা হচ্ছে এখান থেকেই ধারণা সুস্পষ্ট যে সেটি দেখানোর মতন তার কোনো যৌক্তিক মানে কারণ নাই, কৈফিয়ত নাই যে কিভাবে এই সম্পদ অর্জন করেছেন। উনি যদি সত্যিকার অর্থেই ওয়ারিশ সূত্রে, পৈতৃক সূত্রে সম্পদ অর্জন করতেন, তাহলে এটি সম্পদ দেখাতেন এবং বলতেন যে এটা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত। জি, জনাব মহিদুল ইসলাম, আপনি বলছেন যে আসলে যৌক্তিকভাবে সেভাবে কোনো কারণ তিনি দেখাতে পারেননি। জনাব মহিদুল ইসলাম এবং ইনকাম ট্যাক্সে দেখাচ্ছেন না। জি, আপনার বক্তব্য পরিষ্কার। জনাব মহিদুল ইসলাম এবং রিশাদ হুদা, আপনাদের দুজনকে ধন্যবাদ এই বিষয়ের উপর আলোকপাত করার জন্য। বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন, আইনে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ থাকলেও সংগঠনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের বিষয়ে প্রসিকিউশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীদের জেরা শেষে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, শেখ হাসিনা দলীয় প্রধান হওয়ায় জুলাই ও গণ অভ্যুত্থানে তার অপরাধ রাজনৈতিকভাবে আওয়ামী লীগেরও অপরাধ, সে কারণে দল হিসেবেও বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনা বিচার ও জনগণের মুখোমুখি হওয়ার ভয়ে দেশ ছেড়েছেন বলেও মন্তব্য করেন নাহিদ। এর আগে গত বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া শেষ করেন নাহিদ। জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তিনি। এই মামলায় এখন পর্যন্ত এটা ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে আসামি করে এই মামলা চলমান আছে বা বিচারটা হয়তো আসবে, কিন্তু আমি মনে করি যে এটা শুধু ব্যক্তির সংগঠিত অপরাধ নয়, বরং এটা রাজনৈতিক অপরাধ। ফলে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত। ট্রাইব্যুনালের শেষ সুযোগ আছে। আইন তার নিজস্ব গতিতে চলবে, আর নির্বাচন আসলো কি আসলো না বিচারিক কার্যক্রমে আমরা সেটাও আমাদের ভাবার প্রয়োজন নেই বা সুযোগ নেই।
আইন নিজস্ব গতিতে চলবে। আইনের প্রয়োজনে, ন্যায় বিচারের প্রয়োজনে যখন যেটা করা দরকার হবে সেটা তদন্ত সংস্থা করবে, ট্রাইব্যুনালও করবে। এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, কিছুক্ষণ আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ বিষয়ে ব্রিফিং করেছেন, আপনি একটু বিস্তারিত জানাবেন আসলে কি বলেছেন তিনি সেখানে? রাকিব, দেখুন, প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনের দিক থেকে যেই রোডম্যাপ ঘোষণা করা হয়েছে নির্বাচনের, সেটি ফেব্রুয়ারির প্রথমার্ধের দিকেই হবে। তো সেই হিসাবে আর কয়েক মাস বাকি আছে। এই মুহূর্তে একটা বড় প্রশ্ন, সেটি একেবারে এই বিচার যখন শুরুর দিকে ছিল তখনও উঠছিল, এখন যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে সেই সময় এসে বড় করে এসছে, সেটি হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ করা না করার বিষয়টি নিয়ে। আপনি জানেন যে এখন বর্তমান যে পরিস্থিতিতে আছে সেটি হচ্ছে একটি নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে। এই প্রশ্নের কিন্তু একটা বড় অংশ নিয়ে আজকে নাহিদ ইসলাম এখানে কথা বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছে, এটার আবার পাল্টা প্রশ্নের উত্তরও দিয়েছেন চিফ প্রসিকিউটর। সব মিলে যেটি হচ্ছে, যেমনটা খানিকটা খবরে দেখাচ্ছিলেন, যে নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আওয়ামী লীগের দল হিসেবে তারা যে অপরাধ করেছে, যেহেতু এই পুরো জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ যা হয়েছে, এখানে ব্যক্তির বিচার চলছে। শেখ হাসিনার বা আওয়ামী লীগের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বা সেখানে পুলিশ বা সামরিক বাহিনীর যারা বিভিন্ন পদে ছিলেন সেই সময় সাবেক হয়ে গেছেন, তাদের ব্যক্তির বিচার চলছে। কিন্তু রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ দল হিসেবে যে অপরাধ করেছে সেই বিচার এখনো হয়নি। নাহিদ বলেছেন যে সেটি হওয়া উচিত, তিনি সেই দাবি জানিয়েছেন এবং তিনি এই মন্তব্য করেছেন যে সাময়িক স্থগিতাদেশ দিয়ে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না, ট্যাকল করা যাবে না, এই শব্দটি তিনি ব্যবহার করেছেন। এজন্য তিনি আইনি প্রক্রিয়া স্থায়ী নিষিদ্ধের দাবি জানিয়েছেন। এর কিছুক্ষণ পর, এই ব্রিফিংয়ের কিছুক্ষণ পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি এসেছিলেন, ব্রিফিং করেছেন, আমাদের সাথে কথা হয়েছে। তিনি বলেছেন যে দল হিসেবে আইনে সংশোধন করে সেই সংগঠনের বিচার করার সুযোগ আছে, কিন্তু সেটি করতে হলে একজন ব্যক্তির বিচারে যে প্রক্রিয়াগুলো পালন করতে হয় বা যেগুলো অনুসরণ করতে হয়, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা, তার আগে তদন্ত হওয়া এবং সেই অনুযায়ী সাক্ষী নেওয়া, অর্থাৎ পুরো একটি মামলার ফর্মাল যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো সব করতে হবে। এখন আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার বিচারিক প্রক্রিয়ায় এই সমস্ত করা হবে কি হবে না, সেই বিষয়টি এখনও চিফ প্রসিকিউটর বলছেন যে প্রসিকিউশনের দিক থেকে সেরকম কোনো সিদ্ধান্ত আমরা নেইনি, কিন্তু দল হিসেবে তার আওয়ামী লীগের বিচার করার সুযোগ আছে। তিনি এখানে আরেকটি বিষয় বলেছেন যে ব্যক্তির বিচার করার ক্ষেত্রে এখন শেখ হাসিনার বিরুদ্ধে যে বড় তদন্ত হয়েছে, তদন্ত প্রতিবেদন আছে 500-600 পৃষ্ঠারও বেশি, সাক্ষী দিয়েছেন 81 জন, দুঃখিত জবানবন্দি দিয়েছেন 81 জন, তার মধ্যে আজকে 48তম সাক্ষী চলছে। এই প্রক্রিয়ায় কার্যক্রম চালাতে গিয়ে অনেক তথ্য উপাত্ত এসছে যেগুলো দলের বিরুদ্ধেও বিচারিক কার্যক্রম চালানোর জন্য যথেষ্ট, যা তদন্ত সংস্থার হাতে আছে, এটি চিফ প্রসিকিউটর বলেছেন। সুতরাং বিচার করলে সেটি করার সুযোগ আছে, কিন্তু এখনও সেই আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া যাওয়া হবে কি হবে না সেটি চিফ প্রসিকিউটর বলছেন যে তাদের দিক থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ব্যক্তির বিচারের ক্ষেত্রে যে সুমোটো যেটি বা আদালত নিজ উদ্যোগে এখানে কোনো দল বা সংগঠন নিয়ে তাদের মতামত আদালত দিতে পারেন, যেটি এর আগেও আমরা দেখেছি। জামাতকে নিয়ে এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে যখন বিচার চলছিল ট্রাইব্যুনালে, সেখানে কিন্তু অবজারভেশনে বা মন্তব্যে সেটি এসছিল। তো চিফ প্রসিকিউটর সব মিলে এই কথাগুলো বলেছেন। আর আজকে মূলত এই শেখ হাসিনার যে মূল মামলাটি, সেই মামলার 48তম যিনি সাক্ষী, এই আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, তিনি এই মুহূর্তে সাক্ষী দিচ্ছেন। নাহিদ ইসলাম ছিলেন 47তম সাক্ষী। এবং শেখ হাসিনার মামলার কিন্তু বিচারিক কার্যক্রমের একটা বড় অংশ একেবারেই শেষের দিকে, অর্থাৎ সাক্ষ্য গ্রহণ শেষের দিকে। আর আমার সামনে ট্রাইব্যুনাল 2 রয়েছে। ট্রাইব্যুনাল 2-এ আরেকটি গুরুত্বপূর্ণ মামলা আবু সাইদকে হত্যার, সেখানে কিছুক্ষণ আগে সাক্ষী দিয়েছেন তিনি হচ্ছেন আবু সাইদকে। আপনি দেখবেন যে ভিডিওতে গুলি লাগার পরে আবু সাইদ যখন মাটিতে পড়ে যায়, সেই সময় তাকে তুলে যে ছেলেটি নিয়ে যাচ্ছিল, প্রথমে তাকে ঘাড়ের উপরে করে, সেই রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম, তিনি সাক্ষ্য দিয়েছেন কিছুক্ষণ আগে। তার সাথে আমার কথা হয়েছে, তিনি বলছিলেন যে তিনি নিজেও কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন ওই সময়। তো এই ছিল আজকে মোটামুটি ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ জাহিদুল বাশার। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। খুলনার খালিশপুরে বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযান ঘিরে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছে। এলাকাবাসীর বাধায় অভিযান স্থগিত করেছে প্রশাসন। পুলিশ জানায়, মুজগুন্নিতে বাস্তুহারা কলোনিতে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে যান তারা। সকাল 9টায় অভিযান শুরুর কথা থাকলেও স্থানীয়দের বাধার মুখে পড়েন তারা। সকাল 10টার পর অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে কলোনির বাসিন্দারা। ভেঙে দেওয়া হয় বুলডোজার। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। স্থানীয়দের দাবি, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ অভিযান চালাতে দেওয়া হবে না। পরে স্থানীয়দের বাধার মুখে ম্যাজিস্ট্রেটের নির্দেশে উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়।
এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী HM শামীমুজ্জামান। শামীমুজ্জামান, এই উচ্ছেদ এবং উচ্ছেদকে ঘিরে সংঘর্ষের বিষয়ে একটু জানাবেন। আর যে কলোনিবাসী যারা বাস্তুহারা তারা বলছেন যে তাদের একটি যৌক্তিক সময় তারা চেয়েছিলেন, তারা আসলে কত সময় চাচ্ছেন, এ বিষয়ে প্রশাসন কি বলছে? আসলে তাদের সাথে কথা হয়েছে যারা এখানে বসবাস করছেন, তারা যেটা বলছেন যে তারা যেহেতু দীর্ঘদিন ধরে বসবাস করছেন, সেই 1974 সালের পর থেকে, তো উচ্ছেদের সময় তো আসলে একটা যৌক্তিক সময় লাগে। তারা স্পষ্টভাবে বলেননি যে কতদিন সময় লাগবে। তারা যেটা বলছেন যে একটা যৌক্তিক সময়, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে যে সময়টা প্রয়োজন সেই সময়টাই তারা চাচ্ছেন। আরেকটা কথা এখানে বলে রাখি, যেহেতু ইনরা এখানে এই জমিটা এখন যে বাসখারা কলোনি, এটা একসময় নিচু এলাকা ছিল। এই 2 শতাধিক মানুষ 1974 সালের পরে এখানে বসবাস শুরু করে এবং প্রত্যেকেই ভূমিহীন ছিলেন। কিন্তু পরবর্তীতে গৃহায়ণ কর্তৃপক্ষ এখানে প্লট করে, সেই 42টি প্লট করে সেই প্লটগুলো তারা বিক্রি করে। কিন্তু তারপর থেকেই কিন্তু এখানে যারা বসবাস করছেন তাদের সাথেই বিভিন্ন সময় ঝামেলা হয়, বিভিন্ন সময় বিরোধ হয়। গতকাল রাতে গৃহায়ণ কর্তৃপক্ষ এদেরকে এখান থেকে সরে যাওয়ার নির্দেশনা দেয় এবং তারপরেই কিন্তু তারা যৌক্তিক সময়টা চায়। কিন্তু সেই যে কতদিন সময় স্পষ্ট করে তাদের পক্ষ থেকেও কিছু বলা হয়নি। কিন্তু এখানে বসবাসকারীদের দাবি উপেক্ষা করে সকাল থেকেই অভিযানের প্রস্তুতি নেওয়া শুরু করে এবং একটা সময় বাধার মুখে 10টার পর থেকে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয় এবং সেইখানে উভয় পক্ষের সব মিলিয়ে 1/2 শতাধিক আহত হয়েছে। আমি এখন পর্যন্ত 57 জনের তালিকা পেয়েছি যে যারা কম বেশি আহত হয়েছেন। এদের অনেকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আর এই মুহূর্তে এখানকার যে পরিস্থিতি শান্ত, রাস্তায় মানুষজন খুব বেশি নেই, কিন্তু মানুষের মধ্যে, অর্থাৎ এই যে এখানে যারা বসবাস করেন তাদের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ রয়েছে। ক্ষোভের পাশাপাশি এক ধরনের আতঙ্কও রয়েছেন যাতে আবারও উচ্ছেদের শিকার না হন। এই ধরনের একটা শঙ্কা তারা রয়েছে যে আবারও প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে উচ্ছেদ করতে পারে। তো সব মিলিয়ে এখানকার পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। আর আমরা এই ঘটনার পরেই কিন্তু গৃহায়ণ কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি, একাধিকবার কথা বলেছি, কিন্তু তারা এখনো পর্যন্ত আমাদেরকে আনুষ্ঠানিকভাবেই কিছু বলেননি এবং তারা বলছেন যে আমাদেরকে আরো সময় চেয়েছেন এবং তারপরেই তারা আনুষ্ঠানিকভাবে হয়তোবা কিছু বলবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খুলনার খালিশপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীমুজ্জামান। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে 2 দিন বিরতির পর আজ আবারও নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 9টায় আন্দোলনকারীরা জড়ো হয়ে নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে দুপুর 1টা পর্যন্ত জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন তারা। এতে নির্বাচন অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। সংসদীয় আসন ফিরিয়ে না দেওয়া পর্যন্ত শান্তিপূর্ণ এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও উপকূলীয় এলাকায় টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও নাগরিক সমাবেশ করেছে ঢাকাস্থ সাতক্ষীরাবাসী। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই কর্মসূচির আয়োজন করে সাতক্ষীরা উন্নয়ন ফোরাম। সমাবেশে বক্তারা বলেন, সাতক্ষীরা অন্যতম সম্ভাবনাময় ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা। তবুও বিগত 17 বছর ধরে এই জেলা তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্পের আওতায় আসেনি। দেশের অন্যতম প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন সাতক্ষীরায় হওয়ায় প্রতি বছর কয়েক লাখ পর্যটক এই জেলায় ভ্রমণ করেন। কিন্তু যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত হচ্ছেন তারা। এই জেলার চিংড়ি শিল্প জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখলেও নেই ফুড প্রসেসিং ব্যবস্থা। এজন্য জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানানো হয়। জিএমপির তেজগাঁও বিভাগে গত 7 মাসে বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন প্রায় 6500। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই মোহাম্মদপুর এলাকার। অনুসন্ধান বলছে, জামিনে বের হয়ে আবারও একই অপরাধে জড়াচ্ছেন অপরাধীরা। পুলিশের দুর্বল চার্জশিটের কারণেই আসামিরা সহজেই জামিন পাচ্ছেন, মত আইন বিশেষজ্ঞদের। আর পুলিশ বলছে, ভাসমান অপরাধীরাই ওই এলাকায় বেশি অপরাধ ঘটাচ্ছে। একের পর এক এমন ঘটনা ঘটছে রাজধানীর মোহাম্মদপুরে। অপরাধ দমনে বিশেষ অভিযানও চালাচ্ছে যৌথ বাহিনী। পরিসংখ্যান বলছে, গত 7 মাসে তেজগাঁও বিভাগের 6 থানায় মামলা হয়েছে 1738টি। গ্রেপ্তার হয়েছেন 6452 জন। এর মধ্যে শুধু মোহাম্মদপুর থানায় গ্রেপ্তার করা হয় 2842 জনকে।
তথ্য বলছে আসামিরা জামিনে বের হয়ে আবারও একই ধরনের অপরাধে জড়াচ্ছে। আইনজীবীরা বলছে পুলিশের দুর্বল চার্জশিটের কারণে সহজেই জামিন পাচ্ছেন আসামিরা। এখানে সবথেকে বড় দায়িত্বটা পালন করতে হয় তদন্তকারী কর্মকর্তার। যখন এভিডেন্স না থাকে, ইফ দেয়ার ইজ নট এনাফ এভিডেন্স, তখন জাজ সাহেবের হাতে জামিন দেওয়া ছাড়া হয়তো অন্য কোনো কাজ কিছু করার থাকে না। বিষয়টির সঙ্গে একমত পুলিশও, জানান এসব ছিনতাইকারীরা বেশিরভাগই ভাসমান। অনেক আসামির বিষয়েই পর্যাপ্ত তথ্য না পাওয়ার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। এগুলো বেশি ঘটায়, আসলে ছিনতাইয়ের ঘটনাগুলো ওই ভাসমান যারা তারাই বেশি ঘটায়। আর যেহেতু তাদের নাম পরিচয় এগুলো পাওয়াটা কঠিন হয়, তারা বাহির থেকে এসে এখানে হয়তো 6 মাস 3 মাস 2 মাস কোথাও একটা জায়গায় থাকার পরে কাজটি ঘটিয়ে তারা পালিয়ে যায়, তাদের যে জায়গায় তাদের গ্রামের বাড়ি সে এলাকায় চলে যায়। তখন দেখা যায় তাকে যখন আমরা ফাইন্ড আউট করি, দেখা যায় যে এখানে সে হয়তো 6 মাস আগে এসেছিল। বর্ষা শেষ হলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। চলতি বছর সেপ্টেম্বরের প্রথম 20 দিনেই ডেঙ্গুতে মারা গেছেন 45 জন, আর গত 8 মাসে প্রাণ হানার 122 জন। এই অবস্থা চলতে থাকলে ভয়াবহ পরিস্থিতির শঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। সচেতনতার পাশাপাশি সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর মুক্তা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন বাসাবো থেকে আসা এই দম্পতি। গর্ভবতী স্ত্রীর প্লাটিলেট কমতে থাকায় বেড়েছে দুশ্চিন্তা। তো জ্বর আসার পর থেকে বলতেছি যে কোমরে ব্যথা, প্রচণ্ড কোমরে হাড়েও প্রচণ্ড ব্যথা। তো এরপরে আমি হসপিটালে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ডেঙ্গু পজিটিভ আসছে আর কি। যেহেতু প্রেগনেন্ট, ডাক্তার বলছে যে যদি প্লাটিলেট কমতেই থাকে অত নিচে যাওয়া যাবে না, বেশি নিচে যাওয়ার আগেই আমাদের ব্লাড দিতে হবে। শুধু ঢাকাই নয়, চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ঢাকার বাইরে থেকেও রাজধানীর হাসপাতালগুলোতে আসছেন রোগীরা। কালকে রাত্রে 10টা বাজে কুমিল্লাতে এখানে আসছি, আইয়াই যে ভর্তি হইলাম। গা হাত পা ব্যথা, মাথার পিছন দিক থেকে ব্যথা, বমি ভাব, জ্বর, এগুলো দেখে এখান থেকে ডেঙ্গু পরীক্ষা করতে দিচ্ছে। প্রথম গেছি খানপুর পরীক্ষা করাইছি, করার পরে ওইখানে সিট নাই, ভিক্টোরিয়া পাঠাইছে, ভিক্টোরিয়াও কোনোই নাই, ওইখানে একটা স্যালাইন দিছে, দেওয়ার পরে এইখানে নিয়ে আইছি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে জুলাই মাসে ডেঙ্গুতে মারা গেছেন 41 জন, আগস্টে 39, আর চলতি মাসের 20 দিনেই মারা গেছেন 45 জন। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেই সংখ্যা 167। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সারা দেশে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি সচেতনতা কার্যক্রম বাড়াতে হবে। এছাড়া গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা বাড়ানোর পরামর্শ তাদের। ডেঙ্গু গ্রামেগঞ্জে হবে, সুতরাং বিভাগীয় পর্যায়ে আইসিইউ ফ্যাসিলিটিস তাদের লাগবে। তাহলে ওই বিভাগের যে কয়টা জেলা আছে তাদের হয়তোবা একটা বড় চাহিদা এই 7টা মেডিকেল কলেজ বা 7টা বিভাগ পূরণ করতে পারে। শুধু বর্ষা নয়, সারা বছরই ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে। এতে উদ্বিগ্ন না হয়ে সম্মিলিত উদ্যোগ নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আফসানা ফ্রিজজুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা সরকারের মন্ত্রী সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আনা 30টি বিলাসবহুল গাড়ি সরকারি বিভিন্ন দপ্তরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। নিলামে সঠিক মূল্য না পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এসব গাড়ির 5টি কিনে নিতে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিলামে কাস্টমসের ভিত্তিমূল্যে এসব গাড়ি কিনতে চায় তারা। শেখ হাসিনা সরকারের পতনের পর তার মন্ত্রী এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আনা 51টি গাড়ি চিহ্নিত করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। এসব গাড়ির মাত্র 60টি শুল্ক দিয়ে ছাড়িয়ে নেওয়া হয়, বাকি 44টি গাড়ি নিলামে তুলে কাস্টম হাউস। নিলামে প্রায় 9 কোটি টাকা দামের গাড়ির দর উঠে মাত্র 1 লাখ থেকে 3 কোটি টাকা পর্যন্ত। এরপরই নিলাম বাতিল করে কর্তৃপক্ষ। অবশেষে সব বিলাসবহুল গাড়ির 30টি নিলাম থেকে প্রত্যাহার করে সরকারি নানা দপ্তরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এগুলো যখন আমরা নিলাম করলাম খুবই অল্প দাম উঠেছে। এখন নিলামের টাকাটা হয়তো সরকারি কোষাগারে আসবে, আবার সরকারকেই এসব গাড়ি কিনতে হবে অনেক দাম দিয়ে। আমরা ন্যাশনাল ইন্টারেস্ট চিন্তা করে আমরা এই গাড়িগুলো সরকারের পরিবহন পুলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিলাম বাতিল হওয়া 5টি গাড়ি কিনতে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর। কাস্টমসের ভিত্তিমূল্যে এসব গাড়ি কিনতে চায় তারা। বিড ভ্যালুতে যে পরিমাণ ধরেন সাধারণ জনগণ যেটা সর্বোচ্চ বিড ভ্যালু যেটা, সেই ভ্যালুতে আমরা সেটা কেনার জন্য প্রপোজাল দিয়েছি। এতে সরকারেরও টাকা সাশ্রয় হবে, চট্টগ্রাম বন্দরেরও উপকার হবে।
বিলাসবহুল এসব গাড়ির মধ্যে রয়েছে BMW, টয়োটা ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ, টয়োটা স্টেশন ওয়াগন, GS সহ নানা মডেল। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মবিরতির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। সকাল থেকে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। কাজে যোগ দেননি কর্মকর্তা, কর্মচারীরা। উপাচার্যকে লাঞ্ছিত করার সাথে জড়িতদের শাস্তির দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা আজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হলে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। এসব ঘটনায় আজ সিন্ডিকেট জরুরি সভা আহ্বান করা হয়েছে। এই কর্মবিরতি আমরা প্রশাসনের কাছে, সর্বোচ্চ প্রশাসনের কাছে আজকের মধ্যে এর সুবিচার চেয়েছি। যদি আজকের মধ্যে সুবিচার না হয়, তা আমরা নির্বাহী কমিটি, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একটা কমিটি আছে, সেই কমিটি বসে আমরা পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। এ নিয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান হাবিব অপু। কর্মবিরতির কারণে তো ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে, এখন কি পরিস্থিতি? আর একটি বিষয় যে আজ তো সিন্ডিকেট সভা ডাকা হয়েছে, সেটি কখন হতে পারে? এই কর্মবিরতির প্রভাবে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ কাজই হয়নি। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তারা বিশ্ববিদ্যালয়ে আসলেও তারা কাজ করেননি, যেহেতু সব ক্ষেত্রেই অচল অবস্থা তৈরি হয়েছে। এবং এই কর্মবিরতির খবর পেয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও কিন্তু খুবই কম। আজকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস হবে না এটি ধরেই নিয়েছিল শিক্ষার্থীরা, যে কারণে হয়তো উপস্থিতি একেবারেই কম। আর শুধু ক্লাসে আসেনি তা নয়, আমরা একটি তথ্য পাচ্ছি যে বিভিন্ন আবাসিক হলে যারা থাকে তারাও অনেকেই ক্যাম্পাস ছাড়ছে বলেও আমরা তথ্য পেয়েছি। তারা এবং আশপাশের ছাত্রাবাসী যারা থাকে, এর কারণ হচ্ছে যে এই রাকসু নির্বাচনকে ঘিরে এক ধরনের উৎসাহ উদ্দীপনা ছিল, সেখানে ভাটা পড়েছে এবং এটি হবে কিনা সেই নিয়েও সংশয় তৈরি হয়েছে। এই প্রেক্ষিতে একটি কারণ, আর সামনে ছুটি আছে, বেশ কয়েকদিন পূজার ছুটিও আছে, সেই কারণে সাধারণ শিক্ষার্থীরা অনেকেই ক্যাম্পাস ছাড়ছে। এবং আমরা আজকে ক্যাম্পাসে উপস্থিতি, সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিও অনেক কম দেখছি। আর যারা প্রার্থী আছে, ভোটারদের খুঁজে পাওয়ার জন্য যারা এতদিন ছুটেছে, তাদের সংখ্যাও কিন্তু কম। আজকে প্রার্থীদের প্রচারণাও আমরা সেভাবে দেখিনি। সবার মধ্যে এক ধরনের সংশয় আছে যে রাকসু নির্বাচনটি হবে কিনা সেটি। এবং আরেকটি বিষয় হলো যে আজকে যে সিন্ডিকেট সভা আছে সেটিকে ঘিরে আগ্রহ অনেকেরই। সিন্ডিকেট সভাটি ৩টার সময় শুরু হওয়ার কথা আমরা জানতে পেরেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে ৩টায় এই সিন্ডিকেট সভা হবে। সভার পরে কি সিদ্ধান্ত আসছে তার উপরে নির্ভর করবে যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তাদের যে কর্মসূচি আজকে রেখেছেন কর্মবিরতি, এইটি ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নিবে। এর বাইরে শিক্ষার্থীদের মধ্যেও আজকে শিক্ষার্থী যারা আন্দোলনরত শিক্ষার্থী গতকালকে ছিল, তাদেরকে আজকে আমরা সেভাবে ক্যাম্পাসে দেখি নাই। তবে তাদের যেই তথ্য পেয়েছি যে সিন্ডিকেট সভার সিদ্ধান্তের পরে তারাও তাদের কর্মসূচি হয়তো জানাবে। আর আরেকটি তথ্য হলো যে নির্বাচন নিয়ে এই যে সংশয়ের কথা বলছে সাধারণ শিক্ষার্থীরা, যে বিষয় নিয়ে সন্দিহান যে নির্বাচন ঠিক দিনে হবে কিনা, সেটির ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন বলছে না, 25 তারিখে নির্বাচনের ব্যাপারে তারা যে প্রস্তুতি সেটি অব্যাহত রেখেছে। এবং শিক্ষক কর্মকর্তাদের সাথেও তাদের যে আলাপ হয়েছে তাতে এই নির্বাচনটি তারা করতে পারবেন বলে আশা করছেন। সব মিলিয়ে এই যে একদিকে নির্বাচন, রাষ্ট্র নির্বাচন, আরেকদিকে শিক্ষার্থীদের যে অবস্থান এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে, গতকালকে ধস্তাধস্তির যে ঘটনাটি সেটি কিন্তু আজকে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। শিক্ষার্থী থেকে শিক্ষক সবাইয়ের মধ্যেই এই আলোচনাটাই হচ্ছে যে যেই ঘটনাটি ঘটেছে তাতে দুই পক্ষের মধ্যে এক ধরনের অচল অবস্থা তৈরি হওয়ার মতো হয়েছে। সম্পর্কে যে ঘাটতি ঘটেছে সেটি উত্তরণের ব্যাপারেও ভাবতে হবে। এবং আগামী দিনে এই সংকট যে কোটা নিয়ে আলোচনা হচ্ছে, শিক্ষার্থী ভর্তির ব্যাপারে প্রথম বর্ষের যে মূল দাবিটি, সেটিকে ছাপিয়ে এখন শিক্ষার্থী এবং শিক্ষকদের যে সম্পর্ক সেটি নিয়ে আলোচনা আসছে। তবে সবকিছু পরিস্থিতি নির্ভর করছে সিন্ডিকেট সভার পরে পরিস্থিতি সম্পর্কে আমরা হয়তো আপনাদেরকে আরো ভালো তথ্য দিতে পারবো। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন শুভ মহালয়া আজ। পুরাণ মতে এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এদিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। মহালয়া মানেই আর 6 দিনের প্রতীক্ষা মায়ের পূজার। এবছর দুর্গার আগমন হবে গজে, আর গমন করবেন দোলায়। শরতের আকাশে ভাসছে দেবী বন্দনার সুর। মহালয়ার সকাল থেকেই শুরু হয় দেবী দুর্গার আবাহন। বাঙালি হিন্দুদের কাছে দেবী দুর্গা সবসময় অশুভ শক্তি বিনাশের প্রতীক, মহামায়া অসীম শক্তির উৎস।
দেবীর আবাহনে তাই বাংলার ঘরে ঘরে বছর ঘুরে আবার উৎসবের আনন্দ। এ যেন মিলন আর ভক্তি আর সন্তুষ্টির এক মহামুহূর্ত। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভোরের আলোয় শুরু হয় চণ্ডীপাঠ। দেবী দুর্গার বন্দনায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। আমার বাবুকে নিয়ে প্রথম মহলায় আমার খুবই ভালো লাগতেছে। আমি আসছি আমার ফ্যামিলিকে নিয়ে। মহালয়া মানেই মনে হয় যেন পূজা চলে আসছে, দেবীর যে আগমনের একটা বার্তা সেটাই। হাজবেন্ড আছে, আমার বাবু আছে, সবাইকে নিয়ে আজকে আসতে পারছি, বেশ ভালো লাগছে। সব শুদ্ধতার বার্তা নিয়ে, পবিত্রতার বার্তা নিয়ে, শান্তির বার্তা নিয়ে মা এবার আসুক আমাদের মাঝে। মহালয়ার আয়োজনে সামিল হন বিদেশি অতিথিরাও। আয়োজন নিয়ে সন্তুষ্টির কথা জানান নেপাল ও ভারতের রাষ্ট্রদূত। মহালয়ার এই আয়োজনে সামিল হতে পেরে আমি আনন্দিত। বেশ সুষ্ঠুভাবেই মহালয়ার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আমি মনে করি খুব শান্তিপূর্ণ হবে এবারের দুর্গা উৎসব। পরে মহালয়া উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা হয়। পিতৃঋণ পরিশোধের আজকের দিন, এবং আজকের এই দিন এই পিতৃঋণ পরিশোধের পরপর শুরু হবে দেবী ঋণ কালকে পরিশোধ, এবং নবরাত্রির যে পূজা সেই নবরাত্রিক পুজো শুরু হবে আগামীকাল। এই সন্ধিক্ষণে এই বিশেষ পূজা আয়োজন করেছে। দিন ও তিথি অনুযায়ী দেবী নির্দিষ্ট বাহনে মর্তে আসেন, ফিরেও যান সেভাবেই। এবছর দুর্গার আগমন হবে হাতির পিঠে, আর যার ফলস্বরূপ শস্য শ্যামলা হবে পৃথিবী। 28 সেপ্টেম্বর মর্তে আসবেন দেবী দুর্গা, আর ভক্তদের কাঁদিয়ে পিতৃগৃহ থেকে স্বামী গৃহে ফিরে যাবেন 2রা অক্টোবর। সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা, দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে প্রতিষ্ঠা করবেন সুখ, শান্তি আর সমৃদ্ধি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে শুভ মহালয়ার নানা আয়োজনে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের দেবীপক্ষ। শঙ্খধ্বনি, চণ্ডীপাঠ, সমবেত সঙ্গীত সহ নানা আয়োজনে মর্তে আহ্বান জানানো হয় দেবী দুর্গাকে। তার আগমনী বার্তায় সনাতন ধর্মানুসারীদের মাঝে বছর ঘুরে আবার এসেছে উৎসবের আমেজ। শুভ মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের দেবীপক্ষের সূচনা হলো। ভোর থেকে বরিশাল নগরীর শ্রী শ্রী রাধা গোবিন্দ নিবাস মন্দিরে নানা আচার অনুষ্ঠানে যোগ দিতে ভিড় করেন হিন্দু ধর্মানুসারীরা। মায়ের আগমনী বার্তা, অর্থাৎ আমাদের যে শারদীয় দুর্গোৎসব এই আজকের এই দিন থেকেই শুরু হলো। সকল মানুষের জন্য যে শুভ প্রার্থনা, শুভ কামনা, এগুলোই থাকবে। খুলনার রূপসার মহাশ্মশান মন্দির সহ বিভিন্ন মণ্ডপে প্রদীপ প্রজ্বলন, চণ্ডীপাঠে শুরু হয় মহালয়ার আয়োজন। দেবী দুর্গার আগমনী বার্তা ঘিরে সিলেটের শ্রী শ্রী বলরাম জিওর আখড়ায় ভক্তদের মধ্যেই উৎসবের আমেজ। শুভ শক্তির উদ্ভব ঘটুক বাংলাদেশ তথা সারা বিশ্বে, শান্তি প্রতিষ্ঠিত হোক। বিশ্ববাসী, দেশবাসীর মঙ্গল প্রার্থনা করি অহরহ মা দুর্গার কাছে। ভোরে সিরাজগঞ্জের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনে শুরু হয় আয়োজন। পরে ট্রাকে ভ্রাম্যমাণ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ও মন্দির প্রদক্ষিণ করে। নারায়ণগঞ্জের আমলাপাড়া সর্বজনীন পূজা মণ্ডপ সহ বিভিন্ন মণ্ডপে দেবী বন্দনা সহ নানা আয়োজনে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানান ভক্তরা। কিশোরগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর, নেত্রকোনা, খাগড়াছড়ি সহ সারা দেশে মন্দির মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা হয়। দেবী এবারে এসে আমাদের সবাইকে শান্তি প্রদান করুন, আমাদের জন্য মঙ্গল নিয়ে আসুন। দুর্গতিনাশিনী দেবী দুর্গার আগমনীতে দেশ ও মানুষের কল্যাণ কামনায় ভক্তরা 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল পর্ব। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।